في هدأة الليل عاد الطيف يسألني أهذه أمتي نامت ولم تقمي أهذه أمتي باعت كرامتها وحين سيمت بها الأمجاد لم تسمي أهذه أمتي والكفر يقهرها من بعد ما قهرت صهيون بالقيم أهذه أمتي ضاعت مفاخرها أضاعها سسة الأطماع والسلم أهذه القدس قد زكت مآذنها ما عاد تنظر غير الكفر والصنم ইরাক 922 হিজরি তথা 1516 খ্রিস্টাব্দ থেকে 1335 হিজরি তথা 1917 খ্রিস্টাব্দ পর্যন্ত উসমানী রাষ্ট্রের অন্তর্ভুক্ত ছিল। এই অঞ্চল দখলের জন্য জার্মানি, ফ্রান্স ও ইংল্যান্ড পরস্পরই প্রতিযোগিতা করেছে। অতঃপর জার্মানির সাথে ঐক্য হওয়ার পর তারা ধ্বংসপ্রাপ্ত উসমানী রাজ্যের প্রাচ্যকে নিজের দখলে নেওয়ার দিকে মনোযোগী হয়, যা তাদের বার্লিন থেকে বাগদাদ পর্যন্ত রেললাইন প্রকল্প থেকেই বুঝে আসে। ব্রিটেন এই অঞ্চলে জার্মানির কর্তৃত্ব বৃদ্ধির ভয়াবহতা অনুভব করে তাদের প্রতিরোধে এগিয়ে আসে, কারণ এটি ছিল ব্রিটেনের উপস্থিতির জন্য হুমকি স্বরূপ। অতঃপর যখন 1914 খ্রিস্টাব্দে প্রথম বিশ্বযুদ্ধ শুরু হয়, তখন ব্রিটেনের সেনারা ওসমানীদের জার্মানির সাথে জোট হওয়াকে সুযোগ হিসেবে নিয়ে ইরাক দখলের জন্য হিন্দুস্তান থেকে এগিয়ে আসে। এ বাহিনী তখন ফাও ও বসরা দখল করতে সক্ষম হয় এবং ধারাবাহিকভাবে ইরাকের দক্ষিণাংশ দখল করে। 1920 খ্রিস্টাব্দ সালে সান রেমো কনফারেন্সে ইরাককে ব্রিটেনের অধীনস্থ করার সিদ্ধান্ত হয়। অন্যদিকে ইরাকের জাতীয়তাবাদী কার্যক্রম মারাহাত পার্টির হাত ধরে শুরু হয়, যারা দামেস্কে একটি কনফারেন্স করে। সেখানে তারা ইরাকের স্বাধীনতা ঘোষণা দেয় এবং রাজনৈতিক ও অর্থনৈতিকভাবে সিরিয়ার সাথে জোটবদ্ধ হওয়ার সিদ্ধান্ত নেয়। এছাড়াও তারা ইরাক সিরিয়ার সীমান্তে সামরিক মহড়া শুরু করে। ইরাকি জনগণ প্রতিরোধ আন্দোলনের আহ্বানে সাড়া দেয় এবং 1930 খ্রিস্টাব্দে তারা বিদ্রোহ শুরু করে। এই বিদ্রোহ মসুল থেকে বসরা পর্যন্ত বিস্তৃত ছিল। এই অবস্থায় ব্রিটেন ফয়সাল বিন শরীফ হোসেনকে ইরাকের আমির বানিয়ে দেয়। তখন সে ব্রিটেনের সাথে সংলাপের মাধ্যমে স্বাধীনতা অর্জনের চেষ্টা করে। অতঃপর 1932 সালে একটি চুক্তি হয়, যার মাধ্যমে ইরাক কিছু দাবি অর্জন করে, যার মধ্যে ছিল ইরাককে জাতিসংঘের সদস্য হিসেবে গ্রহণ করে নেওয়া। এরপরও দেশের ভিতর অনেকবার বিদ্রোহ সংঘটিত হয়, প্রায় সবগুলো বিদ্রোহই ব্যর্থ হয়। 1965 সালে কমিউনিস্ট বার্থ পার্টি ইরাকে অভ্যুত্থানের মাধ্যমে শাসন ক্ষমতায় অধিষ্ঠিত হয়। তারা আহমেদ হোসেন বকরকে ইরাকের প্রেসিডেন্ট নিযুক্ত করে। 3 বছর পর বার্থ পার্টির প্রেসিডেন্টের সহকারী সাদ্দাম হোসেন তাকে শান্তিপূর্ণভাবে ক্ষমতা থেকে অপসারণ করে নিজে প্রেসিডেন্ট হয়ে যায়। তার শাসন শুরু হয় রাষ্ট্র ও পার্টির সব শক্তির উৎসকে হত্যা ও নির্যাতনের দ্বারা নিশ্চিহ্ন করার মাধ্যমে। একসময় সে আরবের স্বৈরাচারী শাসকদের মধ্যে সবচেয়ে শক্তিশালী এবং জালিম শাসক হিসেবে একক ক্ষমতা প্রতিষ্ঠা করে। তার সময়কালে বার্থ পার্টি ইরাক ও সিরিয়ায় সকল বিরোধী দলকে নিশ্চিহ্ন করে দেয়, আর রাজনীতিতে সেকুলার নাস্তিক্যবাদী সোভিয়েত ব্লকের বামপন্থী কর্মপদ্ধতি অনুকরণ করে। সাদ্দামের বার্থ পার্টি ইসলাম ও মুসলিমদের বিরুদ্ধে যুদ্ধ করে এবং তাদেরকে দমন করে ইরাককে কুফর, জুলুম ও অবাধ্যতার পথে নিয়ে যায়। কিন্তু সাদ্দামের যে বিষয়টি ভালো হিসেবে বিবেচিত হয় তা হল সে দেশকে বিজ্ঞান প্রযুক্তিতে উন্নত করে শক্তিশালী রাষ্ট্র হিসেবে গঠন করতে চেষ্টা করেছে। খোমেনি শিয়া বিপ্লবের মাধ্যমে শাহের পতনের পর ইরান তাদের এই বিপ্লবকে আরব ও ইসলামী বিশ্বে ছড়িয়ে দেওয়ার নীতি অনুসরণ করে। তারা ইরাকি শিয়া শক্তিকে উজ্জীবিত করে, যাদেরকে সাদ্দাম কঠোরভাবে দমিয়ে রেখেছিল। তখন আমেরিকা এসে এই দুই প্রতিবেশীর মাঝে শত্রুতার সুযোগকে কাজে লাগায়। তারা তাদের মাঝে কঠিন যুদ্ধ বাঁধিয়ে দেয়, যেখানে প্রত্যেক পক্ষ একে অপরকে যুদ্ধ শুরুর জন্য দায়ী করতে থাকে। এ যুদ্ধ 1979 সাল থেকে 1987 সাল পর্যন্ত চলমান থাকে, যেখানে দুই দেশেরই শক্তির উৎসগুলো ধ্বংস হয়ে যায়। ইরাকের শক্তি ধ্বংসের জন্য আমেরিকা সাদ্দামের সম্প্রসারণ নীতির সুযোগ কাজে লাগায়। আমেরিকার নারী রাষ্ট্রদূত তাকে ধীরে ধীরে কুয়েত দখলের দিকে টেনে নেয়।
তখন সে দ্বিতীয় গালফ ওয়ারে জড়িয়ে পড়ে এবং 1990 সালে খুব সহজেই কুয়েত দখল করে নেয়। এর মাধ্যমে মূলত সাদ্দাম সেই টোপ গিলে নেয় যা আমেরিকা তার সামনে রেখেছিল, যাতে এটাকে আমেরিকা সেই অঞ্চলে তাদের সাম্রাজ্যবাদী উপস্থিতির কারণ হিসেবে উপস্থাপন করতে পারে। আর এভাবেই আমেরিকা তার মিত্রদের নিয়ে সম্মিলিত প্রায় 10 লাখ সেনার এক বাহিনী গঠন করে সে অঞ্চলে উপস্থিত হয়, যাতে কুয়েত ও উপসাগরে তাদের গোলাম অন্যান্য আরব শাসকদের রক্ষা করতে পারে, যেমনটা তারা ও আরব শাসকরাও দাবি করেছে। অতঃপর 1991 সালে যুদ্ধ সমাপ্ত হয়। এর প্রায় 1 দশক পর 2003 সালে ইরাকে বিধ্বংসী পারমাণবিক অস্ত্রের মজুদ থাকার মিথ্যা অজুহাতে আমেরিকা সন্ত্রাস বিরোধী যুদ্ধের নামে ন্যাটো বাহিনী নিয়ে ইরাকের ওপর গণহত্যা পরিচালনা করে। ইতিহাসে এই ঘটনা দ্বিতীয় উপসাগরীয় যুদ্ধ নামে পরিচিত। এই যুদ্ধ প্রকাশ্যে ইরাককে পূর্ণভাবে দখল করে নেয়, যেটাকে তারা ইরাকের স্বাধীনতা যুদ্ধ নাম দেয়। পরবর্তীতে রাজনৈতিক পরিস্থিতি জটিল হয়ে যায়, ফলে ইরাক হয়ে যায় আমেরিকা ও ব্রিটেনের মধ্যপ্রাচ্যে বিশাল সাম্রাজ্যবাদী পরিকল্পনার প্রধান ফটক। এভাবেই সাদ্দাম ও বার্থ পার্টির শাসন শেষ হয়ে যায়। সেখানে ক্ষমতায় আসে আমেরিকার গোলাম প্রশাসন, যাদের ছায়ায় ইরাকে 1.5 লক্ষ মার্কিন ও 50,000 ব্রিটেনি সেনাসহ ক্রুসেডার সেনারা ব্যাপক ধ্বংসযজ্ঞ চালায়। এই যুদ্ধে আমেরিকা 10 লাখেরও বেশি সাধারণ মানুষকে হত্যা করে। ন্যাটো সেনারা অসংখ্য ইরাকি মুসলিম মেয়েকে ধর্ষণ করে হত্যা করেছে। ইরাকের প্রধান খনিজ সম্পদ তেল ও স্বর্ণ লুণ্ঠন করে নিয়ে সম্পদের পাহাড় গড়েছে। 2011 সালে ন্যাটো বাহিনী দেশ ছাড়লেও 2014 সালে যখন ইরাকে আইএসের উত্থান হয়, তখন আবারও তারা ইরাকে আগ্রাসন চালিয়েছে। প্রায় 2 দশকের এই যুদ্ধে ইরাক এক শ্মশানে পরিণত হয়েছে।